আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা দেখতেই পাচ্ছি যে সহকারী উপজেলা বা থানার শিক্ষা অফিসারের সামনে পরীক্ষা চলে আসবে। আমরা এই পরীক্ষাগুলো যেন খুব ভালো করে দিতে পারি, বিশেষ করে আমাদের গণিতের প্রশ্নগুলো খুবই একটু ক্রিটিক্যাল হয়। এই ক্রিটিক্যাল প্রশ্নগুলোকে যেন আমরা সমাধান করতে পারি দ্রুত, এর জন্যই আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। অলরেডি আমরা একটা মডেল দিয়েছি, আমি আরও মডেল দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে 2 নম্বর মডেলের প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলা বারবার পরীক্ষায় আসে, আমি চেষ্টা করব সেগুলো যেন দেওয়া যায়। তা আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা আমরা দেখতেছি যে আমরা দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা অপর অন্যটির তুলনায় 2 বেশি, অর্থাৎ 2টা সংখ্যা থাকবে, 2টা সংখ্যার মধ্যে আমরা একটা আরেকটার থেকে 2টা বেশি। তাহলে আমরা যদি ধরে নিই যে প্রথম সংখ্যাটি আমরা ধরি x, প্রথম সংখ্যাটি আমি ধরে নিলাম x। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি কি ধরব? তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি আমরা ধরে নিই কি x + 2। কেন 2 হবে বেশি? কারণ এইখানে আমাদের কিন্তু বলা আছে যে 2 বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরের সংখ্যাটা কত হবে? 2 হবে। তাহলে লেখা আছে কি সংখ্যা দুটির গুণফল কত? 440, 440। তাহলে আমরা এই গুণ যদি করি x আর x + 2, এই দুটো গুণ করলে কত হবে আমার? 440। তাহলে আপনি বলেন তো যে মানে কোন দুটো সংখ্যা গুণ করলে আপনার 440 হবে? এটা আপনাদের ইচ্ছা করলে কিন্তু আপনি এমনিতেও হিসাব করতে পারেন, আবার আপনি যদি ম্যাথমেটিক্যালি চান ম্যাথমেটিক্যালি করা যায়। যেমন এই দুটো যদি আমরা করি, গুণ করি, তাহলে x আর x এর গুণ করলে কত হবে? x², আর এখানে কত হবে? 2x। আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসি 440 হয়ে যায়, আর এইদিকে আমার হয়ে যাবে কি 0। এখন আমরা যদি এটা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে আমার কত হবে? আমরা একটু যদি দেখি যে এই মিডল টার্ম যদি করি, তাহলে দেখা যায় 22 আর 20 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কিন্তু 440 হয়ে যাবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 22 আর 20 দিলে কিন্তু এটা আমাদের মিডল টার্ম করলে হয়ে যায়। তাহলে x² + 22x মাইনাস কত? 20x মাইনাস 440 = 0। তাহলে আমরা দেখি x কমন নেই, তাহলে x প্লাস কত আমার এখানে 22, আর এখানে যদি 20 কমন নেই, তাহলে আমার কত হবে? x + 22 = কত? 0। তাহলে আমরা এরপরে যদি দেখি এখানে, তাহলে x প্লাস কত? 22 আর x মাইনাস 20। তাহলে একটা x এর মান হবে কত আমার? -22, যেটা আমাদের গ্রহণযোগ্য না। আর আরেকটা আমরা দেখব x এর মান কত? 20। তাহলে আমাদের প্রশ্নটা আছে যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আপনি বলেন তো যে দুটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? তাহলে এইটাই কিন্তু সবচেয়ে বড়। তাহলে আমরা এখানে যে মান বসাই দিই 20 প্লাস কত? 2, তাহলে কত হবে? 22। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যাটি কত হবে? তাহলে হবে 22। তাহলে আমরা এরপরে চলে যাব, পরের অঙ্কে চলে যাব। যে এই অঙ্কটা কিন্তু পরীক্ষার সময় কিন্তু অনেক বেশি এসে থাকে। আপনারা কিভাবে অঙ্কটা করবেন আমি একটু সহজ করে দিই। যে বলা আছে কি দুইটি সংখ্যার অনুপাত 2:3। যখনই অনুপাতের অঙ্ক থাকবে তখনই আমরা দুইটাকে ধরে নিব। যে আমরা ধরে নেই যে সংখ্যা দুইটা আমরা ধরে নেই, একটা আমরা ধরবো 2x আর একটা আমরা ধরবো 3x। অর্থাৎ অনুপাতের অঙ্ক যখন দেওয়া থাকবে একটা ধরবো, সাথে আমরা ধরে নিব x ধরে নিব, 2x এবং 3x। তাহলে এখানে বলা আছে এদের গোসাগু 4। তাহলে আমরা এখন এই দুটো সংখ্যার গোসাগু বের করি। আমরা এই দুটো সংখ্যা যদি গোসাগু বের করি তাহলে কত হবে? আমরা জানি x, তার মানে x এর মান কত আমার? 4। এখন আমরা কি করব? আমাদের বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে 2x কিন্তু আমার ক্ষুদ্রতম। তাহলে আমরা যদি 2x এর মান বের করি, 2 × 4, তাহলে কত হবে? 8। তাহলে আমাদের উত্তরটা হবে কত? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কটাতে। যে অসমান চিহ্নে -6 এবং -10 এর তুলনা করব। এই প্রশ্নটার সমাধান আমরা কিভাবে করব? তাহলে আমরা যদি একটু সংখ্যা রেখা দেখি, সংখ্যা রেখা কিরকম? আমরা জানি সংখ্যা রেখা কিন্তু এরকম, এটা 0।
আমরা 0 থেকে এই দিকের সংখ্যাটা আমরা নিই প্লাস, এটা 1, এটা 2, এটা কত 3 আমরা নিই। আর এইদিকে আমরা কি করি, -1 -2 নেই, -3 নেই। তাহলে দেখা যাচ্ছে যদি আমি আমাদের দুইটাই মাইনাস আছে, তাহলে আমরা এখানে হয়তো -6 হবে। তারপরে এদিকে যদি আরও আসি তাহলে এখানে হবে আমার কত, -10। তাহলে আপনি বলেন তো যে এইটা বড় না এটা বড়? তাহলে আমরা যদি দেখি যে আপনার এইটা হলো কি বড়, তাহলে মুখটা হবে এইদিকে, তাহলে এইটার চিহ্নটা আমরা এইটা দিয়ে প্রকাশ করব। এইটাকে যদি আমি এখন যদি কারেকশনটা লিখি -6 এইভাবে লেখা যাবে কিনা, তাহলে বোঝা যাচ্ছে যে এটার উত্তরটা কত হবে। আমি দেখতে পাচ্ছি অপশন ঘ, শেষের অপশনটাতে আমাদের মিলে যাবে। এরপরে আমরা করব যে বয়সের অঙ্ক বরাবরই পরীক্ষায় একটা করে থেকেই যায়। এই ধরনের বয়সের অঙ্ক থাকে। আমরা দেখি যে কি বলা আছে, রমিজ এবং লুবনার বয়স কত, 65 বছর। রমিজের বয়সের দ্বিগুণ লুবনার বয়সের সমান হবে, তাহলে রমিজের বয়স কত? এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে রমিজের বয়সের দ্বিগুণ লুবনার বয়সের সমান হবে। তাহলে আমরা ধরে নিই যে রমিজের বয়স তাহলে কত আমাদের ধরে নিই আমরা x। তাহলে বোঝা যাচ্ছে যে লুবনার বয়স তাহলে কত হবে, লুবনার বয়স হবে কত, তাহলে যেহেতু বলছে দ্বিগুণ, এখানে আমাদের বলছে যে রমিজের বয়সের কত গুণ, দ্বিগুণ, তাহলে লুবনার বয়স কত হবে 2x। এখানে প্রশ্নটাতে আমাদের বলা আছে কি যে রমিজের এবং লুবনার বয়স কত হবে, একত্রে বলা আছে 65 বছর। তাহলে আমাদের বলা যাচ্ছে যে x এবং 2x যদি আমরা দুটো যোগ করি, x + 2x এর মান কত, 65। তাহলে আমাদের এটার মান কত হবে 3x এর মান কত হবে 65। তাহলে x এর মান কত হবে, এখানে আমরা যদি বের করি তাহলে 65 ভাগ কত 3। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে তাহলে আমরা এটা যদি আমরা ভাগ করে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ করলে কত হবে 21 পয়েন্ট কত হবে আপনাদের সামথিং হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার কোনো একটা অপশন এখানে কি আছে, ভুল আছে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আপনারা কি করবেন, আপনারা স্কিপ করে চলে যাবেন। তাহলে আমরা এরপরে যাব যে পরে আমরা যাব যে 52 কোন সংখ্যার 8%, 8%। তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে আমরা ধরে নিই যে 52 x এর কত 8% আমরা ধরে নিই। তাহলে আমরা জাস্ট এখানে x এর মান বের করব। তাহলে 52 = x × 8/100। তাহলে আমরা যদি দেখি এখন আমরা x এর মান বের করব, তাহলে x এর মান যদি বের করি তাহলে এখানে হবে 52 গুণন কত 100 আর নিচে এদিকে আসলে আমার হবে 8। এখন আমরা কারেকশন করব, 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে কাটাকাটি হলো 4 থেকে, এটা হয় কত 50। আবার যদি কাটি 2 2 4 আর এটা 25 গুণে 50। এবার 2 দিয়ে যদি কাটি এটা তাহলে 26। তাহলে 25 আর 26 গুণ করলে আমার কত হবে, আমার গুণ করলে হবে 650। তাহলে উত্তরটা আমার কত হবে 650। আমরা পরের অঙ্কে যাব, কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়, কোন সংখ্যা? তাহলে আমরা ধরে নিই যে 6% যখন বেড়ে যাবে বলবো, তাহলে আমরা বলবো এটা একটা শর্ট টেকনিক হচ্ছে যে 6% যদি বলে তাহলে 106x লিখবো, নিচে 100 লিখবো, এর মান লিখবো আমরা 371। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে, তাহলে x এর মান আমরা লিখি 371 গুণন, তাহলে কত হবে, এই পাশে যদি 100 নিয়ে আসি তাহলে উপরে চলে যাবে, এইটা নিচ থেকে উপরে চলে যাবে আর এটা আসবে নিচে। এই মানটা কত হবে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি। আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিব। তাহলে এইটা থেকে এটা ভাগ করলে যদি আমরা করি তাহলে আমাদের দেখতেছি উত্তরটা হবে কত 350। তাহলে আমরা দেখছি উত্তরটা কত হবে, আমার হবে 350। আমরা পরের অঙ্কটা চলে যাব যে 3% কোষ একটি পণ্যের মূল্য 82.40। তাহলে এইটা মানে হচ্ছে আমাদের 3%, আগের অঙ্কটার মতো হবে। যদি 3% কোষ বলে তাহলে আমার হবে 103x ভাগ কত 100 ইকুয়াল কত হবে 82.40। আমরা আবার যদি x এর মান বের করি এইভাবে, তাহলে আপনারা খেয়াল রাখবেন প্রথমে যে 3% বলছে, 3% মানে 100 সাথে 3 যোগ হবে, 100 সাথে কত যোগ হবে 3 যোগ হবে। তাহলে 103
আর নিচে পার্সেন্টেজের জন্য আমার হবে এখানে আসবে কত 100, আর এখানে আমরা একটা এক্স রাখবো, তাহলে এক্স এর মান বের করলেই কিন্তু আমার উত্তরটা বের হবে। তাহলে এক্স ইকুয়াল আমরা লিখবো 82.40 ইন্টু কত 100, নিচে কত আমাদের 103। আমি আবার ক্যালকুলেটরের সাহায্য নিব বা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এর মান কত হয়। তাহলে এটা দিতেছি আমরা, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান কত হবে আমাদের 80, তাহলে এর উত্তর কত হবে আমার 80। এরপরে আমরা পরের অঙ্কে যাব। 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত? এই প্রশ্নটা যদি আমাদের আসে, এই প্রশ্নটাও কিন্তু সেম ভাবেই কিন্তু করা যায়, যে 20% ছাড়ে একটি কলমের দাম 144। তাহলে আমরা যদি এই 20% ছাড়, যখন আগেরটা ছিল কিন্তু কর, আর এবার আমাদের বলছে কি 20% ছাড় বলছে, তাহলে এইটা যদি আমরা দেখি ক্যারেক্টার দেখি, তাহলে এটা কিন্তু হবে 20% ছাড় মানে কত 80x 80x, নিচে কত তাহলে আবার আগের মতো কত হবে 100 ইকুয়াল কত হবে 144। তাহলে x এর মান কত হবে আমার 144 ইন্টু কত 100, নিচে কত 80। তাহলে আমরা এটা আবার কারেকশন করে মানে আমরা ঠিক করে নেই যে কত হবে। তাহলে 140 থেকে ভাগ যদি দিই আমরা, তাহলে আমরা দেখতেছি যে এটা উত্তর করলে কত 180, তাহলে উত্তরটা আমার কত হবে 180। আমরা পরের অঙ্কে যাব, যে 240 টাকা মূল্যের একটি পণ্যের উপরে দুবার যথাক্রমে 15% এবং 25% হারে ছাড় মূল্য হ্রাস করলে চূড়ান্ত মূল্য কত হবে? তার মানে এইখানে যদি বলছে 15% হ্রাস কমাই দিতে বলছে, 15% হ্রাস মানে তাহলে দ্রব্যটির মূল্যটা কত হবে? আমার দ্রব্যটির মূল্য হবে কিন্তু আমার 240 গুণন কত হবে 85%। তাহলে 240 এ 85% কত হয়? আমরা যদি দেখি আবার আমরা করি 240 গুণন 85 করব, আর নিচে আমরা এখানে দিয়ে দিব কত 100। তাহলে এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এই মানটা কত হয়? এখানে 0 0 কাটা যায়, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 17 85, এখানে থাকে 2 দিয়ে গেলে এখানে 12, তাহলে 12 আর 17 গুণ করলে কত হয় আমার 12 আর 17 গুণ করলে আমার হবে উত্তর 204 204। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তরটা নাই না, সরি, আমরা এই মূল্যটার উপরে আবার বলছি এখানে কত 25% ছাড়। তাহলে 25% ছাড় যদি দেই তাহলে কত হয়? তাহলে আমরা দেখবো আবার 204 এর আমরা বের করবো কত 75%। তাহলে আমরা সেম ভাবে আবার বের করি 204 গুণন কত 75 বাই কত 100, তাহলে এটা টোটাল মান কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মান কত হবে, আমরা যে ক্যালকুলেশন করি হবে 153। তাহলে এটা উত্তর কত হবে আমার 153। আমরা পরের অঙ্ক করব, যে 20% লাভে একটি পণ্যের মূল্য 60 টাকা হলে 20% ক্ষতিতে পণ্যটির মূল্য কত হবে? 20% লাভে পণ্যের মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের প্রথমে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 20% লাভ বলছে, তাহলে আমরা আবার বের করব। তাহলে 120x বাই কত 100 ইকুয়াল কত আছে 60। তাহলে আমরা এইভাবে বের করবো, এটা কিন্তু খুবই শর্ট টেকনিক। আমরা করবো কি 20% লাভ যখন বলবে তখন 120x বাই কত দেবো 100। তাহলে x এর মান কত হবে আমার, আমরা যদি দেখি 60 গুণন কত 100 আর নিচে কত আমার 120। তাহলে আমরা কাটাকাটি করি 60 দুগুণে 120, 2 দিয়ে কাটলে কত হবে 50। তাহলে আমাদের 50 টাকা হবে কি ক্রয় মূল্য। তাহলে এই অংশটা হবে আমার কত, ক্রয় মূল্য হবে কত আমার 50 টাকা। এখন 20% ক্ষতি বলছে, 20% ক্ষতি বললে কি হবে? তাহলে 50-এর হলো আমার 20% ক্ষতি মানে 50-এর তাহলে কত হবে 80%। 50-এর যদি 80% করি তাহলে কত হবে? তাহলে আমরা যদি আবার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 50 গুণন 80 বাই কত 100। তাহলে এই 0 কাটা এই 0 কাটা দিই, তাহলে 50 কত হবে 40। তাহলে তখন পণ্যটির মূল্য হবে কত 40 টাকা। এরপরে আমরা যাব যে বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ। বাবার বয়স কন্যার বয়সের 4 গুণ। 5 বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের 7 গুণ হলে কন্যার বর্তমান বয়স কত? তাহলে আমরা যদি কন্যার বয়স ধরি এখন,
আমরা ধরে নেই যে কন্যার বয়স x বছর, তাহলে বাবার বয়স কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে লেখা আছে কত, বাবার বয়স কন্যার বয়সের কত গুণ 4 গুণ, তাহলে 4x বছর হবে। এখন 5 বছর পূর্বে বলছে, 5 বছর পূর্বে বললে কন্যারও যেমন বয়স পিছিয়ে যাবে, বাবারও বয়স কি হবে, পিছিয়ে যাবে। তাহলে কন্যার বয়স কত হবে 5 বছর পরে x - 5, তাহলে এটা কত হবে, বাবার বয়সটা কত হবে, এটাও কিন্তু হবে 4x - কত হবে 5 হবে। এখন প্রশ্নটাতে বলছে আমাদের কত গুণ হবে, কন্যার বয়সের কত গুণ, 7 গুণ। তার মানে এই কন্যার বয়সের সাথে আমরা কত গুণ করলাম, 7 গুণ করলেই কিন্তু আমার সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7x - কত হবে 35 ইকুয়াল কত হবে 4x - কত 5। তাহলে আমরা x গুলো এক পাশে করব আর সংখ্যাগুলো এক পাশে করব। তাহলে 7x - কত 4x ইকুয়াল কত হবে -5 প্লাস কত হবে 35। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে 3x ইকুয়াল কত হবে, আমরা দেখতে পাচ্ছি কত হবে 30। তাহলে x এর মান কত হয়, আমরা দেখতে পাচ্ছি কত হবে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্যার বর্তমান বয়স কত আমার 10। আমরা পরের অঙ্কটা করব। 40 বছরের একজন ব্যক্তির 6, 3 এবং 1 বছরে একটি পুত্র আছে। কত বছর পরে 3 পুত্রের বয়সের সমষ্টি তার পিতার বয়সের 80% হবে? তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 40 বছরের এক কথা 3 জন পুত্রের কিন্তু বয়স দেওয়া আছে, 6 দেওয়া আছে, 3 দেওয়া আছে। কত বছর পর? তাহলে আমরা ধরে নিই x বছর পর। তাহলে x বছর পর 3 পুত্রেরই বয়স কত পাবে? তাহলে প্রথম পুত্রটার যদি আমরা দেখি, 3 পুত্রে যদি আমরা পার্ট টু পার্ট দেখি, প্রথম পুত্র দেখি, প্রথম পুত্রের বয়স কত হবে? তাহলে 6 + x হবে। দ্বিতীয় পুত্র তাহলে কত হবে? দ্বিতীয় পুত্র তাহলে কত হবে 3 + x হবে। এবং তৃতীয় পুত্র হবে 1 + কিন্তু x হবে। এবং বাবা, এবং যদি আমরা বাবা বলি তাহলে বাবার বয়সটা কত হবে? তাহলে বাবার বয়সটা কত হবে কত বছর পর? 1 বছর পর আমরা বাবার বয়স বের করব। 1 বছর পর বাবার বয়সে কিন্তু 40 প্লাস কত হবে x হবে। এখন বলছে কত বছর পরে 3 পুত্রের বয়সের সমষ্টি। এখন তিনটাই আমরা কি করব, এই তিনটাই আমরা যোগ করব। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে কি, বাবার বয়সের কত হবে 80%। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই তিনটা যদি আমরা যোগ করি, 6 আর 3 যোগ করলে কত হবে 9, 9 আর 1 যোগ করলে হবে 10, আর এই পাশে এটা হবে কত 3x ইকুয়াল কত হবে, এইটা এই বাবার বয়সের কত পার্সেন্ট 80%। তার মানে 40 + x তারপর কত হবে 80%। তাহলে আমরা এখন এটা যদি সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা সমাধান করি। তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখি 10 আছে প্লাস কত আমার 3x আর 40 + x এটা কত হবে 80 / কত হবে 100। আমরা একটু কারেকশন করে নিতে পারি যে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, দিয়ে আমরা কেটে নিতে পারি। তাহলে আমরা এখন কি করব, এই 5 দিয়ে আমরা এইটা গুণ করব, কারণ আমাদের সমীকরণটা সমাধান করতে গেলে 5 10 কত হবে 50 প্লাস কত হবে 3 5 15x ইকুয়াল কত হবে 160x, সরি 160 হবে। আর আমরা দেখতেছি যে 160 প্লাস কত হবে আমার 4x। তাহলে আমরা কাজ করব, x গুলাকে এক পাশে নিব আর সংখ্যাগুলোকে আরেক পাশে নেব। তাহলে কত হবে 15x - 4x, এটা কত হবে 160 মাইনাস কত হয় 50। তাহলে এটা কত হবে 11x এর মান কত হবে আমার, এটা যদি বিয়োগ করি, আমরা বিয়োগ করে যদি 110 হয় তাহলে x এর মান কত হবে 10। তাহলে কত বছর পর আমাদের এই প্রশ্নটা সমাধান হবে? আমাদের হবে 10 বছর পর হবে। এরপরে আমরা দেখব যে দুটি সংখ্যার অনুপাত
4:5 হলে বড় সংখ্যাটি যদি 25 হয় ছোট সংখ্যাটি কত হবে। তাহলে আমরা আবার আগের মতো ধরে নিব যে সংখ্যা দুইটি কত। আমরা ধরে নিব যে সংখ্যা দুইটি হচ্ছে একটা 4x আর একটা কত 5x। তাহলে বড় সংখ্যাটি কত বলছে 25, তার মানে এই 5x এর মান হচ্ছে 25। তাহলে 5x ইকুয়াল আমরা লিখব 25। তাহলে x এর মান কত হবে আমার 5। তাহলে ছোট সংখ্যাটি কত হবে, জাস্ট আমরা যদি এখন এই জায়গাটাতে মান বসাই দিই তাহলে 4 × 5 তাহলে কত হয় 20, তাহলে 20। এই মানটা আমার কত হবে 20। তাহলে আমরা উত্তর দিয়ে দিব 20। এরপরে একদম এই প্রশ্নটা একদম কমন একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন বারবার এসে থাকে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত একক বেশি, 6 একক বেশি। আয়তক্ষেত্রের পরিসীমা 40 একক হলে দৈর্ঘ্য কত। তাহলে আমাদের এইখানেই ধরতে হবে যে প্রস্থের চেয়ে 6 বেশি, তার মানে আমরা ধরে নেই যে ক্ষেত্রটির প্রস্থ আমরা ধরে নিই x একক। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য তাহলে কত হবে x + 6, কারণ এখানে আমাদের বলাই আছে কত 6 একক। তাহলে এখন বলছে পরিসীমা কত। আমরা জানি পরিসীমা একটা সূত্র আছে, আমরা জানি 2 আমরা জানি দৈর্ঘ্য প্লাস কত প্রস্থ, এটা আমরা জানি। এখন আমরা তাহলে লিখি, তাহলে দৈর্ঘ্যের মান কত আমার এখানে আমরা দেখতেছি যে x প্লাস কত 6, আর এটা মান কত হবে প্রস্থের মান আমরা দেখতেছি x হবে। তাহলে এটার মান আমাদের দেওয়া আছে কত 40। এটা যে সমাধান করি তাহলে আমরা x এর মান পাবো, x এর মান পেয়ে গেলে আমরা দৈর্ঘ্য পাবো এবং কি পাবো প্রস্থ পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2, তাহলে এটা কত হবে 2x প্লাস কত 6 ইকুয়াল কত হয় 40। এখন আমরা যদি 2টাকে এই পাশে পার করে দিই তাহলে কত হয় 2x প্লাস 6 এর মান কত 20। তাহলে আমরা 2টা এই পাশে ভাগ করে দিলাম, তাহলে 40 ভাগ কত 2 করলে 20 হয়। এখন আমরা 6টাকে এই পাশে দিয়ে দেবো, তাহলে দেখি 2x, তাহলে এর মান কত হবে 20 - 6, তাহলে এটার মান কত হয় 2x এর মান কত হবে 40, তাহলে x এর মান কত হবে আমার 7। এখন আমাদের প্রশ্নটা বলছে যে দৈর্ঘ্য কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে আমরা বলতেছি কি দৈর্ঘ্য। তাহলে জাস্ট এখানে আমরা কি করব x এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে আমরা দেখছি 7 আর প্লাস কত হবে 6, তাহলে কত হবে 13। তাহলে অপশনে উত্তর নাই, তাহলে এই ধরনের অপশন যদি না মানে উত্তর না থাকে আপনারা স্কিপ করে চলে যাবেন। আমরা পরের অঙ্ক করব যে একটি ত্রিভুজের দুইটি কোণের অনুপাত, একটি ত্রিভুজের দুইটি কোণের অনুপাত 3:5, তৃতীয় কোণটি 52 ডিগ্রি হলে ছোট কোণটির পরিমাণ কত। তাহলে আমরা বারবার এই ধরনের যখনই অঙ্ক আসবে তখনই আমরা দুইটা কোণ আমরা x দিয়ে ধরে নিব। ধরি দুইটি কোণ আমরা ধরবো 3x আর আমরা ধরবো কি 5x। তা আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা কত জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে 3x প্লাস 5x প্লাস 52 ডিগ্রি ইকুয়াল কত আমার 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এই দুটো যোগ করলে আমার কত হবে 8x, এটাকে এই পাশে দিয়ে দিই বিয়োগ করে দিই একবারে, তাহলে আমরা দেখবো যে এর মানটা কত হবে 128 ডিগ্রি। তাহলে x এর মান কত হবে আমার 21 ডিগ্রি হবে। আমরা যদি এটাকে এই পাশে ভাগ করি তাহলে আমাদের 21 ডিগ্রি হবে। তাহলে এখন বলছে যে ছোট কোণটির পরিমাণ কত। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ছোট কোণটি কোনটা, এইটা হলো ছোট কোণ। তাহলে এইটাতে যদি x এর মান বসে দেই তাহলে 3 × কত 21 ডিগ্রি, তাহলে কত হয় আমাদের দেখতে পাচ্ছি 63 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা কত হবে 63 ডিগ্রি। যাক, আমার সাথে এতক্ষণ আপনারা অঙ্কগুলো করলেন। আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই আপনারা ফলোয়ার হবেন। ফলোয়ার হলে অবশ্যই সামনের ভিডিওগুলো আপনারা পাবেন। এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা আশা করি যে চাকরির শুধু এটিও না, যে কোনো পরীক্ষায় আপনারা খুবই উপকৃত হবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম।